আর এস প্রাইমের 2-3টা গাছ আমার করা, মানুষ বলতে পারবে না, কারণ তারা মিউজিক ভিডিও বানাইছে। সিনেমাটোগ্রাফার, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েশন, এর থেকে ধাক্কা খেয়ে পলিটিক্স কিভাবে? আমি কিন্তু তখন মধ্যে রাজনীতি বুঝি না, আমি এখনো রাজনীতি বুঝি না। শয়তান দেখি না, আফ্রিদি দেখছি, এরকম একটা লাইন অ্যাড করছে তারা। এটা এইভাবে বলা না, কারণ এমন হয়েছিল যে লম্বা পিয়াল বাইকটা পিয়াল, আপনার সময় খারাপ যেতেছে, আমি আমার ভালো সময় রেখে আপনার সাথে খারাপ সময় কাটাবো? এটা আমার বিয়ে করা বউ হইলে আমি করতাম। মাই টিভি থেকে হচ্ছে যে লিভ নেই, রিজাইন দিয়ে। টপিকটা যেটা এসে পড়ছে, রাহিকে কেন বেল দিয়ে পিটাইছে? রায়কে বেল দিয়ে পিটিয়েছে। রায় হচ্ছে যে তখন হচ্ছে তহিদ আফ্রিদির টিম মেম্বার হিসেবে খুবই জনপ্রিয়। কে নাম কি সাংবাদিকের? উনি ইলিয়াস হোসেনের কথা বলছেন। পানির মধ্যে তেল কিন্তু ভাসে, আবার তেলের মধ্যে পানি ভাসে। সেক্ষেত্রে আপনি নীরব মেহরাজের নিয়ে কি বললেন? আপনি তহিদ আফ্রিদির টিম দেখেন, কার চ্যানেল আছে তহিদ আফ্রিদি বাদে? রাহির আছে নাই। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মাহবুব রহমান আপনাদের সাথে আছি। আপনাদের জন্য নতুন একটি পডকাস্ট নিয়ে এসেছি আমরা। তো আমার সাথে আজকে গেস্ট হিসেবে আছেন পিয়াল আরাফাত, আমাদের সকলের পরিচিত। সম্প্রতি কিছু কন্ট্রোভার্সি এবং কিছু ঘটনার কারণে তার নাম অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। পিয়াল আরাফাত, কেমন আছো? তো আপনি তো আমাকে নরমালি তুই করে বলেন ভাই, এখন এই শোর জন্য আপনি আমার তুমি করে বলতেছেন। না, ইটস ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আছি তো অনেক ভালো আছি। তো মানুষ অনেক আমার স্মরণ করতেছে, একটু পর নোটিফিকেশন আসে, ঠিক আছে, দেখি গালি দিচ্ছে, খুব ভালো লাগতেছে। আচ্ছা, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে পিয়াল আরাফাত আসলে কে? পিয়াল আরাফাতের সূত্রপাত ধরতে গেলে সবার আগে নামটা আসবে হচ্ছে হায়াত মাহমুদ রাহাত। তাকে আমি দেখি ইউটিউব যাত্রা শুরু করা। তো হায়াত মাহমুদ রাহাত ভাই হচ্ছে যে যে সময়টাতে কাজ শুরু করে তখন সে অনেক সিনেমাটিক কাজ করতো, শর্ট ফিল্ম, ধরেন ওনার গল্পগুলোই ছিল ডিফারেন্ট। তো উনি যে টাইপের কাজ করতো, এটা দেখার পর আমার মনে হয়েছে যে আমার এটার জন্য আমি আর কি, যে আমার করা উচিত এরকম কিছু। তো আমি ওখানে শুরু করলাম, রাত ভাই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে জয়েন করলাম। তো সেখান থেকে আমার যাত্রা শুরু। তারপরে তো হচ্ছে যে এডিটর হিসেবে, সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করি, ডিরেক্টর হিসেবে কাজ করি। এছাড়া হচ্ছে আমি এরপরে পপকর্ন প্রোডাকশনের এডিটর হিসেবে ছিলাম, রেদান রনি ভাইয়ের থার্ড এডিটর হিসেবে। এরপর রিং এডিতে, তারপরে হচ্ছে যে রিং এডিতে যে আমার তৈরি আফ্রিদি ভাইয়ের সাথে পরিচয় হয়। তো সেখান থেকে হচ্ছে যে মাই টিভিতে সে আমাদেরকে নিয়ে যায় সবাইকে, মানে বেটার অপশন দেয় আর কি। তো আমরা তখন ওইখানে মাই টিভিতে জয়েন করি। এরপর থেকে তো বাকিটা জানে। মাঝখানে লকডাউনের পর হচ্ছে যে আমি হচ্ছে মাই টিভি থেকে হচ্ছে যে লিভ নেই, রিজাইন দিয়ে। আমি আর মুন্না একসাথে লিভ নিয়েছিলাম। তো তারপর হচ্ছে আমি আমার নিজের প্রোডাকশন হাউস দিই, ছোট্ট প্রোডাকশন যেটার নাম। তো সেটা ওই 2019, হ্যাঁ 18-র শেষের দিকে, তখন হচ্ছে ছোট্ট প্রোডাকশনের সূত্রপাত। এরপর আবার 2022 সালে যে আবার হচ্ছে আফ্রিদির সাথে জয়েন করা, 22, 23, 24। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এতদিন যাবত এই ইন্ডাস্ট্রিতে কাজ করা হচ্ছে, তো কাজটা আসলে কম করা হয়নি, সব রকমের কাজ করা হচ্ছে। সবাই আসলে বলতো যে তোমার উত্থান বা তোর উত্থানটা হচ্ছে শুধুমাত্র স্পেসিফিক 1-2 জনের নাম আসতো, যে তারা ছাড়া তোর আসলে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এটাই সবসময় শোনা যেত, কিন্তু অনেকেই হয়তো বা জানেই না যে এর আগ থেকেও তোর একটা প্ল্যাটফর্ম বা একটা কাজের জায়গা ছিল। তো আরেকটা ব্যাপার একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তৌহিদ আফ্রিদির একটা প্র্যাঙ্ক রিলেটেড কোনো প্রোগ্রাম সম্ভবত ছিল মাই টিভিতে একটা সময়, সেটার সাথে সেই টিমের সাথে কি তুই ছিলি? না, তখন আমি দর্শক ছিলাম আর কি। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে হায়াত মাহমুদ রাহাতের সাথে তোর শুরু, ক্যারিয়ারটা কিভাবে শুরু হলো, মানে ওনার সাথে কানেকশনটা কিভাবে আসলো, আর ভিডিওগ্রাফিতে বা প্রোডাকশনে বা প্রোডিউসিং এ কিভাবে? রাহাত ভাইয়ের সাথে হচ্ছে ওনারও একটা শর্ট ফিল্ম আমি দেখি, দেখার পরে হচ্ছে যে মানে আমার কাছে অনেক ভালো লাগে। তো একদিন হচ্ছে যে ওই রিসেন্ট মানে উইকটা যখন দেখি আর কি, শর্ট ফিল্মটা দেখার পরে হচ্ছে আমি ফেসবুকে স্ক্রলিং করতে থাকি। তো হঠাৎ করে দেখি হচ্ছে যে উনি আমার ফ্রেন্ড লিস্টেই আছে আর কি, যে ওটার যে ডিরেক্টর সে আমার ফ্রেন্ড লিস্টে। তো এটা দেখার পরে হচ্ছে যে আমি তারে নক দিয়ে হচ্ছে যে কনগ্রেট জানাইলাম কাজটার ব্যাপারে। তারপরে আমি তারে হচ্ছে যে ওই শুটিং দেখার হচ্ছে যে রিকোয়েস্ট করলাম যে ভাই শুটিং হলে আমাকে জানায়েন, আমি শুটিং দেখতে চাই আর কি। তো ভাই বললো শুটিং সেটে ভাই দেখার তো তেমন কিছু নাই, আমরা তো ছোটো টিম নিয়ে কাজ করি, তো যদি কাজ করার আগ্রহ নিয়ে আসেন তাহলে আসলে আমাদের সাথে কাজ টাজ করলে আমাদেরও হবো, খালি শুটিং সেটে বসে থেকে তো লাভ নাই। আমার সমস্যা নেবে, আমি কাজে এসে হাত বাটাবো না, সমস্যা নেই। তো আমরা শুটিং দেখতে গেলাম, হচ্ছে বনলতা শুট চলতেছিল, শর্ট ফিল্মটার নাম ছিল বনলতা। অর্ধেক শুট শেষ হওয়ার পরে হচ্ছে যে রমনাতে ওই শুট আর করতে দিবে না কর্তৃপক্ষ আর কি, ক্যামেরা সিজ করে নিয়ে যাবে, এরকম একটা আনসাররা যে সমস্যাটা উনি একটা প্রবলেম ফেস করে এরকম। তো আমি তো এখানে গেস্টের মতো গেছি, আমি তার কোনো কথা বলতে পারি না। তো উনি অনেক ট্রাই করছে, আরও অনেকে ট্রাই করছে, বাট জিনিসটা হচ্ছে যে তারা সলভ করতে পারে নাই। তো যখন তারা সলভ করতে পারে নাই, তো এখন উনি অনেক দেখলাম যে অনেক টেন্স, যে কী করবে আর কি, কাজটা নিয়ে উনি অনেক বড় প্ল্যান, মানে এতদিন ধরে একটা কাজ নিয়ে প্ল্যান করছে, শ্যুট করতে এসছে, সারাদিন শ্যুট করার পরে যখন এই প্রবলেমটা হয়েছে, তো তখন আমি বললাম যে ভাই তাহলে আপনি এটা কি রমনায় করা পসিবল সেম জিনিসটা, যেহেতু বোটানিক্যাল গার্ডেন, রমনায় সরি, ওনারা ছিল বোটানিক্যাল গার্ডেনে মিরপুরের। তো
সেখানে যখন সমস্যা আমি দেখলাম, তো আমি বললাম তাহলে রমনা আসেন। তখন আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে পড়ি, এই এই রমনার পাশে আমার ক্যাম্পাস ছিল। তা আমি বললাম ওইখানে আসেন, ওইখানে আমি আপনাকে হচ্ছে যে এই সার্ভিসটা দিতে পারবো, এখানে কোনো সমস্যা নাই, সিকিউরিটি আমি। রমনার পাশে বলতে কি সিদ্ধেশ্বরী ক্যাম্পাস? সিদ্ধেশ্বরী ক্যাম্পাস ছিল তখন। তো তখন হচ্ছে যে ওই রমনাতে শ্যুটটা করে ভাই। তো ওই শ্যুটে হচ্ছে যখন কাজটা রিলিজ হয়, দেখলাম প্রচুর শেয়ার পড়ে মানুষের। তো ওইখানে উনি আমার নামটা দিয়েছিল স্পেশাল থ্যাঙ্কস টু পিয়াল আরাফাত, এরকম। তো দেখলাম যে আমাকে মানুষ ট্যাগ দিতেছে যে কাজটা এত ভালো হয়েছে। তা আমি তো কাজটাতে কিছু করি নাই, জাস্ট এরকম এই হেল্পটা করছি, তা আমার নামটা দিছে। তারপর থেকে হচ্ছে যে কাজের প্রতি অনেক আগ্রহ, তার প্রতি সেটে যাই, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে থাকি। তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যখন কাজ করতাম, কখনো বুম ধরতাম সেটে, বা কখনো হচ্ছে ককশিট ধরতাম ফেস লাইটের জন্য, কখনো বা খাবার টাবার আনতাম, মানে সেটে যা কাজ আছে, মানে যেটা দেখতাম খালি ওইটা আমি করতাম, এরকম। মানে ওইখানে সবাই সব মিলিয়ে ইজিলি করতো, কোনো ছিল না যে এর কাজ এটা এর কাজ এটা, আমরা পুরাটাই টিম ছিলাম। তো আমি যখন হচ্ছে ককশিট ধরতাম, তখন আমি দেখতাম যে ক্যামেরা যে মানে ডিওপি যে ছিল, মানে ও ক্যামেরা কি করতেছে, মানে আমার হাতের দিকে থাকলেও আমি হচ্ছে যে লুক থাকতো আমার দিকে, মানে অবজারভেশন কাজ। অবজারভেশন দিকে, যে ও কিভাবে রোল দিতেছে, কত এক্সপোজার রাখতেছে, তারপরে হচ্ছে যে আইএসও কি রাখতেছে, এগুলো দেখতাম, খেয়াল করতাম যে কখন চেঞ্জ করতেছে, কখন এটা ফিক্স রাখতে হবে, কখন ক্যামেরাটা মুভ করতেছে। তখন তো গিম্বেল টিম্বেল এগুলো ছিল না, ট্রাইপডে শুট করতে, হ্যাঁ কিছু শট নিতে হ্যান্ডি। তো এই আর কি, এইভাবে আর কি শুরু ওনার এখান থেকে। তারপরে হচ্ছে যে আমি পাশাপাশি বাইরে যেয়ে আর কি নিজে নিজে কিছু করার চেষ্টা করি। এখান থেকে আমার মনে হলো যে না, আমি কিছু করতে পারবো। তখন পর্যন্ত আমি এক্সপিরিয়েন্স না, মানে আমি মানে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স না। তো আমার ফার্স্ট শ্যুট করে হচ্ছে যে তখন একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, ইউটিউবার ছিল, এখন হারিয়ে গেছে, বিটলা বয়েস নামে, লিয়াকত হাসান জীবন, তাসিনেশন, তাকে একটা ভিডিওতে রোস্ট করার পরে হচ্ছে তার ক্যারিয়ার অনেকটা নড়বড় হয়ে গেছে। এরপর সে আর মানে ভাঙিয়া পড়ার পর আর কন্টিনিউ করে নাই আর কি। ওদের কিছু ভালগার কন্টেন্ট ছিল, ভালগার কন্টেন্ট। তো ও মনে করছিল যে আমি তো হতদরিদ্র, মানে রাহাত ভাই, হায়াত মাহমুদ রাহাতের টিমের নাম ছিল হতদরিদ্র প্রোডাকশন। তো আমি ওই প্রোডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। তো তার পয়েন্ট অফ ভিউ এরকম ছিল যে সে তো রাহাত ভাইয়ের টিমে কাজ করে, মানে কি সেও অনেক কিছু, সেও সব পারে। তো সে আমার নিয়ে হচ্ছে তার চ্যানেলে একটা সিনেমাটিক কাজ করতে চায়, শর্ট ফিল্ম। সে তো ফানি ভিডিও বানাইতো, তার এরকম যখন প্ল্যান করলো তখন আমার সাথে যোগাযোগ করে। তো আমি ওরা বুঝতে দিই নাই যে আমি কিছু জানি না, আমি যে কোনো ক্যামেরা ধরি না এটা ওটা বুঝতে দিই নাই। তো আমি শ্যুট করলাম, ওটা আমার ফার্স্ট কাজ। কিন্তু ফানি ছিল, বাট ফানি শর্ট ফিল্ম ছিল, মানে শিক্ষামূলক কন্টেন্ট ছিল, নাম ছিল পটকা মতিন। বাট ওইটা আমার ফার্স্ট ডিরেকশনের কাজ আর কি। তো এরপরে ওইটা দেখার পরে হচ্ছে আরও 2-4 জন নক দেয়। মানে আমি আমার নিজের চ্যানেল আর কাজ করতে হয় না, আমি আমার ফার্স্ট কাজের পর থেকে হচ্ছে যে আমি ক্লায়েন্টের কাজই করছি পেমেন্ট নিয়ে। তো এতদিন যাবত এত এত ইউটিউবার এত এত লোকজনের সাথে কাজ করছে, এটা একটা সিরিয়াস কোয়েশ্চেন, এখন এটা অনেক সিরিয়াস উত্তর দিতে হবে। সেটা হচ্ছে যে এ যাবৎকালে বিতর্কিত কার সাথে কাজ করা হয়েছে এবং সবচেয়ে কাজ করে শান্তি পেয়েছো কার সাথে? না, যার সাথে কাজ করার পরে অনেক বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে, আর যার সাথে কাজ করার পরে অনেক বেশি শান্তি পেয়েছো, কেউ কোনো কন্ট্রোভার্সি করেনি, ইভেন কন্টেন্ট করেও তুমি শান্তি পেয়েছো? কন্ট্রোভার্সি তো বলতে হচ্ছে যে আমাকে ম্যাক্সিমাম মানুষ চিনে যে আমি তৈদ আফ্রিদির সিনেমাটোগ্রাফার। এখন এটার কারণ কি, আমি তো মেইনলি হচ্ছে সিনেমাটিক কাজ করি, মিউজিক ভিডিও, নাটক, শর্ট ফিল্ম, টিভিসি, ওবিসি, ডকুমেন্টারি, গভর্নমেন্ট টিভি ফিলার, এগুলো বানাইছি। তো এগুলোতে হচ্ছে যে ক্রেডিটে নাম যায় আর কি, যে ডিরেক্টর পিয়াল বা সিনেমাটোগ্রাফার পিয়াল আরাফাত বা এডিটর পিয়াল আরাফাত। তো আমরা যারা দর্শক আছি, আমরা যখন একটা কাজ দেখি, আমরা কিন্তু পিছনে যে নামটা ক্রেডিট যখন আছে আমরা অ্যাভয়েড করে চলে যাই, নাটকটা দেখা শেষ অ্যাভয়েড করে চলে যাই, গানটা দেখা শেষ অ্যাভয়েড করে চলে যাই। 2-4 জন যারা হচ্ছে যে কাজের প্রতি আগ্রহ থাকে, তারা কিন্তু এই নামগুলো ফলো করে। তো এটা মনে করেন যে 100% 10%। কিন্তু ওই বাকি 90% তো হচ্ছে যে ওই ফ্রেম ইয়াতে মানে ফুটেজটুক খেয়াল করে। এখন আমি তৈদ আফ্রিদির এমন একজনের কাজ করি যে হচ্ছে ব্লগ বানায়, এবং ব্লগে কিন্তু সবাইকেই দেখা যায়, ক্যামেরার পিছনে মাঝে মাঝে সে ক্যামেরা ঘুরে আমার চাই পিয়াল কী অবস্থা, আমরা কোথায় যাচ্ছি বল, এইভাবে কথা বলে। তো এই জন্য এখানে আমার ফেস দেখা গেছে, এই জন্য মানুষ ম্যাক্সিমাম জানে হচ্ছে যে আমি তার সাথে এই কাজ করি, এই জন্য আমার চেনে। তো আমি যে আরও মানুষের সাথে কাজ করি এগুলো তো তারা জানে না, তারা বলতে পারবে না আমি যেমন ফাইমের কাজ করছি, আর এস ফাইমের 2-3টা গাছ আমার করা, মানুষ বলতে পারবে না, কারণ তারা মিউজিক ভিডিও বানাইছি। What's up everyone? Welcome to PL Arafat. ভাই আর বললো না, এত কষ্ট কি যে করতেছে পিয়াল ভাই। কি অবস্থা পিয়াল, তোমার কেমন লাগতেছে কিরকম? সেই মানুষ তো ওই যে লাস্টে এন্ডিং এ যে নাম ওঠে ওইটা তো কেউ চেক করে না। অথচ ওই গান সবাই শুনছে, 10 মিলিয়নের মতো ভিউজ হয়ে গেছে, ম্যাক্সিমাম মানুষ শুনছে। তারপরে এছাড়া যেমন শুরু থেকে ইউটিউবার যারা ছিল, প্রথম সারির ইউটিউবার, তখন তো অনেকের, এখন যাদের নিয়ে কথা বলতেছে অনেকে ইউটিউবে আসে অনেক। তখন আমি যে সময় ইউটিউবে কথা বলতেছি, যেমন সালমান ভাইদের সময়, জাকির ভাই, বঙ্গর শুরুতে, আমি কিন্তু জাকির ভাইয়ের টিমেও ছিলাম। ইউটিউব উৎসব যেটা হয়েছিল 2018-তে,
ইউটিউব উৎসবে কিন্তু আমি যে স্টেজে ছিলাম বা ব্যাক স্টেজে যেখানে ছিলাম, স্টেজে ছিলাম, আমি টি শার্ট কিন্তু আমার ছিল জাকি লাভ টি শার্টে, এবং আমি দুইটা টিমের সাথে একসাথে কাজ করছি এখানে, প্রান্ত ভাইয়ের টিম আর হচ্ছে জাকি লাভ টিম। তখন আমি দুইটা টিমে ছিলাম। তখন আমি রাতবের টিম থেকে আস্তে আস্তে একটু মুভ অন, মানে অন্য পাশে আমি কিছু কাজ করতে, যেমন প্রান্ত ভাই আমার নিয়ে কাজ করতো তখন, জাকি ভাই আমার নিয়ে কাজ করতো তখন। তো মানে তখন যখন আমি ডিরেকশন দিব তখন তো আমি আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরটা একটু ডিরেকশনটা একটু ছাড়তে হবে, সরে আসতে হবে। তো মানে ব্যাপারটা না, আমি যখন ডিরেক্টর আমিও চিন্তা করি যে কাজ শিখাইলাম চলে যেতেছে, তো তার সাথেও ব্যাপারটা এরকম। সবারই আমি মানি, এটা আমি অস্বীকার করি না। তার থেকে দেখে প্রায়োরিটি কমে যায় আর কি। তার থেকে দেখেই সবকিছু শিখে, কিন্তু আমি তো আজীবনে এভাবে থাকবো না যে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরই হবো। আমি ফিল্ডে না কাজ করলে তো আমি বড় হইতে পারবো না বা আমি কাজ শিখতে পারবো না। তো এই জন্য এই আফ্রিদির মাধ্যমে সবাই আমাকে চেনে, আর বাকি কাজগুলো যে করছি এগুলো মানুষ জানেও না। তো মানুষ ভাবে যে আমার আফ্রিদির মাধ্যমে শুরু, আফ্রিদির মাধ্যমেই শেষ, ব্যাপারটা এরকম। তো তার মাধ্যমে এই কন্ট্রোভার্সিটা হয়। আর সবচেয়ে বেশি কাজ করে ভালো লাগছে বলতে শান্তি আছে হচ্ছে হাসান ইকবালের সাথে কাজ করা, মিউজিশিয়ান। হ্যাঁ মিউজিশিয়ান। তো সে আমার এমন একজন মিউজিশিয়ান বা এমন একজন ক্লায়েন্ট বা এমন একজন প্রডিউসার, দেন আমার বলছে এই কাজটা নিয়ে প্ল্যান করো, বাজেট দাও। একটা বাজেট দিলাম 1 লাখ, তো আমার 1 লাখ দিল। তো সেটা ও আমার একবার জিজ্ঞাসা করে না প্ল্যান কি, যে আসে বলে কি করবো, আমি বলছি এইটা এটা করবো। তো সিনেমাটোগ্রাফার, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েশন, এর থেকে ধাক্কা খেয়ে পলিটিক্স কিভাবে, কানেকশনটা কিভাবে? পলিটিক্স আমি তো বুঝি না, পলিটিক্স এখন পর্যন্ত আমি এটা কি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনের কারণে, যে কন্টেন্টটা ভালো বানাও দেখে এই কারণে? এই কারণে না, ব্যাপারটা হচ্ছে যে থাকে না, আমি যে ছোটবেলা থেকে দেখছিলাম যে বলে না মামা চাচা নাই এই জন্য আমি চাকরি পাই না, ছোটবেলা থেকে শুনছি এরকম মানুষেরটা। তো আসলে জিনিসটা দেখলাম যে আপনার কাজের জন্য যোগ্যতা আমাদের দেশে দেখে না, ওই একটা লিঙ্ক আপ দরকার হয়। ধরেন আমি অনেক ভালো ভালো কাজ করছি, হ্যাঁ অনেক ভালো ভালো কাজ করছি, তখন তো আমার তারা ডাকে নাই এরকম। বাট আমি ওই কাজগুলো পাইছি হচ্ছে আমাকে তৈরি আফ্রিদি সাজেস্ট করছে যে ও আমার কাজ করে, ও ও করলে ও সব করে দিতে পারবে। ওরা তো আমার কাজও দেখেনি, না দেখে তো আমাকে নিছে। তো ব্যাপারটা তো আমি লিঙ্ক, তার মানে এখানে কোনো মেধার কোনো প্রায়োরিটি ছিল না। না তবে আমি তো এখানে মেধা দিয়ে কাজ করছি, আমি কাজ করছি। ওনাদের আগের কাজগুলো আর আমার কাজগুলো দেখলে বোঝা যাবে যে আগে তারা মানে ওই ধ্বজভঙ্গ আগের যে রাজনৈতিক ভিডিও ছিল ওইগুলো বানাচ্ছে। আমার কথা হচ্ছে আমার কাজ ভিডিও বানানো, এটা কার কাজ সেটা আমার দেখার বিষয় না, আমার কাজটা 100% ভালো হইতে হবে। যেটাতে আমার নাম আছে, আমি কাজটা করতেছি, আমি এটার জন্য টাকা নিয়েছি, আমি টাকাটা হালাল করে নেব। আমি তো আর মানে খারাপ কাজ করতেছি না, ভিডিও বানানো তো আর খারাপ কাজ না, আমি তার শুটের কাজ করে দিছি। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি কাজ করছি, টাকা তার থেকে আমি টাকা নিয়ে নেই, আমাকে পে করছি তৈরি আফ্রিদি। আমাকে তো হচ্ছে রাজনৈতিক কোনো কারোর সাথে আমার টাকার লেনদেন হয় না। এখানে একটু তাইলে পজ দিই। তার মানে জাহাঙ্গীর কবির নানকের সাথে তোমার যেই মানে সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজ বা কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড কাজ, ওটার কোনো পেমেন্ট ওনার হাত দিয়ে আসে নাই, তৌহিদ আফ্রিদির ভাই হয়ে তোমার কাছে আসে। তার মানে তৌহিদ আফ্রিদি ওয়াজ এ পয়েন্ট অফ কন্টাক্ট। হ্যাঁ মানে তার তো পরিচিত, তারা হচ্ছে যে পরিচিত, তো প্রজেক্ট তো সেই নিছে। ধরুন আমি বলি একটা প্রজেক্ট নিছে 15 লাখ টাকা, ইয়ার এই কাজটা করে দে, এটা তোর এই যে 5 লাখ টাকা দিলাম, তুই এই পুরা 2 মাস এই পুরা সবকিছু করে এই জিনিস। এখানে তাহলে একটা কোশ্চেন ক্রিয়েট হয়, তৌহিদ আফ্রিদি এখানে লাভ কি ছিল? এটা তো আসলে তুই উত্তর দিতে পারবি না, আমি জানি। না এই যে আমি তো এটাই বললাম, 15 লাখ আর 5 লাখ, তো 10 লাখ তো মাঝখানে আছে না। ও আচ্ছা, তো এটাই হচ্ছে তার প্লাস পয়েন্ট। তার ব্যবসা নয়, এটা তার বিজনেস, এটা তো খারাপ কিছু নয়, তো তার বিজনেস না, সে এজেন্সি চালায়, ব্যাপারটা এরকম। মানে সে এজেন্সি বলতে সে নিজে একটা এজেন্সি এরকম আর কি, মানে কোনো অফিসিয়াল ব্যাপারটা না, যে সে একটা প্রজেক্ট নিছে, বাজেট 15 লাখ টাকা, ওইখানে সোশ্যাল মিডিয়ার কাজ আছে, জাকারিয়া তুই কর এই সোশ্যাল মিডিয়া এই জিনিসগুলো কর, যে কীভাবে ভিউজ বাড়ানো যায়, কীভাবে কী করা যায়, এই সাইডটা তুই দেখ, এলো তোর এই টাকা, এই হেজি তুই এটা কর এই টাকা, আর পিয়াল তুই ভিডিও সপ্তাহে দেখবি, এই যে তোর টাকা। তো বাকি টাকা মানে বড় সবচেয়ে বড় একটা অ্যামাউন্ট তো তার এখানে লাভ থেকে যেতেছে, বাট সে তো মানে শ্রম দিতে হচ্ছে না। ইভেন যে নির্বাচনে যে 1 মাস আমাকে হচ্ছে ওই নির্বাচন অফিসে রেখে কাজ করানো হয়েছে, তো ভাই তো প্রথম 2 দিন শুধু গেছে, এরপর তো সে আর যায় নাই। ইভেন নির্বাচন যেদিন জিতছে সেদিনও যায় না, আমি তো বসে রয়েছি টাকা কখন দিবে, আমি কখন যাবো বাসায়। পরে আমি তো পিসিডিসি সেট আপ নিয়ে চলে আসতে মানে চলে এসেছিলাম, কারণ আমার তো 1 মাসের ডিল ছিল। 1 তারিখে আমার চলে আসার কথা, নির্বাচন ছিল 7 তারিখ 2023-এর। আমি 1 তারিখ চলে আসবো, ভাইও ফোন ধরতেছে না, বাট তাদের কাছে তো আমি টাকা চাইতে পারি না বা কিছু বলতেও পারবো না, এই রাইটস আমার নাই, কারণ তারা আমাকে এখানে হচ্ছে যে পেমেন্ট করে না। তো আমি এখানে জয়েন করছি হচ্ছে ভাইয়ের মাধ্যমে, ভাইয়ের টিম এখানে কিন্তু তৈরি আফ্রিদির টিম এখানে কাজ করতেছে। পিয়াল আরাফাত বা ব্যক্তি পিয়াল আরাফাত কিন্তু ছিল না এখানে। এখানে আমি ছিলাম, আমার সাথে নীরব ছিল, ক্যামেরার পিছনে আছে যে ও ছিল, তারপরে আরো 2টা ছেলে ছিল, টোটাল আমাদেরকে 4 জনের একটা টিম এখানে পাঠানো হয়েছিল পিসি সেট আপ দিয়ে। পিসি সেট আপটা আমার ছিল না, এটা ভাইয়ের পিসি সেট আপ ছিল নিজস্ব, যে গেমের জন্য যে সেট আপটা বানানো হয়েছিল সেটা দিয়ে পাঠানো হয়েছিল। তো এখানে আমি ওই পুরা 1 মাস কাজ করবো যে ওইখানে ছিলাম। তো ভাই ফোন ধরতেছিলাম, যখন পিসিটিসি নিয়ে চলে আসতেছিলাম,
তখন ওইখানে ওনার হচ্ছে যে ভাইয়া ছিল, ওনার যে মেয়ের জামাই যে ওই ভাইয়া, তো তিনি আমার বললেন যে আমাদের তো 7 তারিখ পর্যন্ত লাগবে ভিডিওর কাজ, তো আমি 7 তারিখ পর্যন্ত তোমার কই পাবো, আরেকজন তো এই 7 দিনের জন্য তো আমি আরেকজন নিব না। তো আমি বললাম তাহলে ভাই আমার থেকে তো কিছু করার না, আমাকে হায়ার করা হচ্ছে 1 মাসের জন্য 30 তারিখ পর্যন্ত, কারণ আমি চলে যাব। পরে বলছো আচ্ছা আমি আপনাদের সাথে পরে কথা বলে নিব, তোমার এই 7 দিনে কি দেওয়া লাগে না দেওয়া লাগে সেটা আমরা দেখতেছি, তুমি পিসিটিসি রাখো, রেখে কাজ করো। এই 7 দিন আমি তাদের কথায় কাজ করছি, লাস্ট 7 দিন। এই তো স্বাভাবিক, একটা মানুষের সাথে আমি তারে ফাঁসায় দিয়ে তো আসতে পারি না। একটা মানুষের সাথে 30 দিন কাজ করার পরে তো এখন লাস্ট মোমেন্টে তো আসলে তার একা ফেলে রাখা যায় না, কারণ তার ওই আন্ডারস্ট্যান্ডিংটা হতেও তো সময় লাগে। তো পরে হচ্ছে ভাই আবার 2 দিন পরে ফোন দিয়ে বলছে যে আমি একটু ব্যস্ত ছিলাম, বাট তুই আমার মানটা বাঁচাইছিস থাইকা সেরা, আমি তো জানি তুই গাওরা, তুই তো চলে যাবি, আমি এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। আমার এটা তখন বলছিল, বাট আমি তো তার জন্য থাকি না, ব্যাপারটা সত্যি কথা, আমি তার জন্য থাকি না, সে বলছে আমার পে করবে, আমি টাকার জন্য থাকছি। মানে এটা সত্যি কথা আর কি, যে আমি চিন্তা করছি 30 দিন থাকছি, 7 দিনে তো অ্যাটলিস্ট ওই রকম পেমেন্টই পাবো। কিন্তু আমি কিন্তু তখন মধ্যে রাজনীতি বুঝি না, আমি এখনো রাজনীতি বুঝি না। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জায়গাতে একটা সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল ব্যাপার বলি, যেই ভয়েস রেকর্ডটা নিয়ে এত কিছু গত 5-6 মাস ধরেই তো এই ভয়েস রেকর্ডটা নিয়ে এত কিছু, এই ভয়েস রেকর্ডটার যে ঘটনাটা, প্রথম কথা হচ্ছে যে ইনফ্লুয়েন্সারদের যে মিটিংয়ের টাকা পয়সা, কারা নিল খাম, কারা নিল না, কারা কাজ করলো, কারা কাজ করলো না, এই যে ব্যাপারগুলা, আর এখানে RS ফাইমের কানেকশন কি, হ্যাজি। ফার্স্ট অফ অল হচ্ছে যে রেকর্ড, যেটা কল রেকর্ড, যেটা ফার্স্টে ভাইরাল হয়, মানুষ 2টা কল রেকর্ড এখানে মিলাই ফেলতেছে। কল রেকর্ড এখানে 2টা ভাইরাল হয়েছে ফাইমের, একটা হচ্ছে আমার সাথে কথার, আরেকটা হচ্ছে যে মানে মানুষের মুখ থেকে শুনে সেটা নাকি তৌহিদ আফ্রিদির সাথে কথা বলার। বাট আমার সাথে যেটা কথা বলার, আমার হচ্ছে যে আছে, কাউন্টার আছে কথায়, মানে সে বলতেছে আমি কল এন্ড রিপ্লাই তাকে দিচ্ছি, মানে আমার ভয়েসও আছে আর কি, বাট ওইটাতে শুধু ফাইমের কথাটাই কাটা। তো এটা আমি তো বলতে পারতেছি না ওটা কার সাথে কথা, আমি মনেকে বলছে আর কি যে তার সাথে এটা, বাট আমি তার ব্লেম করতেছি না তার সাথে, এটা অন্য কারোর সাথে হইতে পারে। তো ওইখানেও যে বলতেছিল যে কি জানি কি একটা বলতেছিল ফাইমে, যে ডিসুম করে হচ্ছে যে গুলি করতেছে রাজীব ভাই, এই টাইপের একটা কথা বলতেছিল, হাইসা বলতেছিল ছাত্রদের গুলি করতেছে রাজীব ভাই, হাইসা বলতেছে, এরকম একটা কল রেকর্ড। ওইটা সম্পূর্ণ আলাদা। ওইটার আরেকটা যেটা বলছে যে আমি তো পলাই গেছি, আমি তো ছাত্রলীগ করতাম, তো এইটা হইতেছে আমার সাথে কল রেকর্ড। তো এটা হঠাৎ করে হচ্ছে যে ওই কাটগুলোর জন্য রিলিজ হচ্ছিল, তখন হচ্ছে যে আমি হচ্ছে ফুল কল রেকর্ডটা ছাড়ি। তো ফুল কল রেকর্ডটা ছাড়ি প্রথমে আমার পেজ থেকে ছাড়ি ক্লিয়ার করার জন্য, কারণ ফাইম তো কখনো কখনো এটা জানবেই, ভাববে যে আমি কাজটা করছি। তো আমি পুরোটাই দিয়ে দিছি, ক্লিয়ার আউট হয়ে গেল যে এটা ও নির্দিষ্ট করে ওই জিনিসটা বলে নাই, বাট এটার সাথে আরেকটু কানেক্টেড ছিল। তো ওইটা যখন ভিউ হইতেছে আমি দেখলাম, তো চিন্তা করলাম যে ভিউ হচ্ছে, ডলার আসতেছে, আমি আবার সেম কল রেকর্ডটা হচ্ছে যে আমি আমার আইডি থেকে ছাড়ি। তো আইডি থেকে ছাড়ার সাথে সাথে দেখেছি যত নিউজ চ্যানেল আছে বাংলাদেশের, বড় বড় নিউজ চ্যানেল, মানে প্রথম সারির নিউজ চ্যানেল, তারাও দেখলাম যে আমার এই কল রেকর্ড আমাদের নাম দিয়েই ছাড়তেছে, মানে জিনিসটা ওরাই হাইপে তুলে দিয়েছে ব্যাপারটা। তারপরে ওদের দিক থেকে হচ্ছে যে রেসপন্স ছিল যে ইন্টারভিউ দেওয়ার জন্য। হ্যাঁ, তো এই ইন্টারভিউ মানে আচ্ছা আপনার প্রসঙ্গের বাইরে চলে যেতেছে, জাস্ট এই জিনিসটা একটু বলে নেই। ইন্টারভিউ দেওয়ার জন্য যখন বলতেছে, তো আমি অনেকগুলোর থেকে অনেক চুজ করে আমি একটা চ্যানেল চুজ করলাম, সেখানে আমি ইন্টারভিউ দিই। তো ইন্টারভিউটা যখন দিই, এই যে রিসেন্ট সময় টিভির ইন্টারভিউটা, তো এই সময় টিভিতে যে ইন্টারভিউটা দিই সেটা প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো এরকম সময় ধরে আমাদের ইন্টারভিউটা হয়। তো ইন্টারভিউতে হওয়ার পরে আমি বলছি যে ভাই আমার কোনো ডিমান্ড নাই, বাট আমার একটাই ডিমান্ড, জাস্ট রাহির যে একটা হচ্ছে ইন্টারভিউ দিয়েছিল, তো রাহির আমি জিজ্ঞেস করছিলাম তুই কি এইভাবেই বলছিলি কথাগুলা, তো তোদের তো শুরু এইখান থেকে, তো ডিরেক্টলি তাকে যখন আমি বলতে পারি আমাকে তো জন্ম দেয় না এসে, আমি আগে থেকে কাজ করে এই পর্যন্ত আসছি, আমি যখন আমাকে টাকা দিয়ে হায়ার করে ফার্স্ট পরিচয়টা এইভাবেই, আমাকে তো শুরুতে আপনি করে কথা বলতো, তারপর ফ্রি হইতে যখন আমি জব করি মাই টিভিতে, তখন যে আসে আমার সাথে তার তুই সম্পর্কতে আসে, কিন্তু বাকি সবাই তো ফ্যান হিসাবে আসছিল। আমি মুন্না রাহাত ভাই 3 জন হচ্ছে যে আমাদের কাজের মেধা দিয়ে আমরা আসছি, আমাদেরকে হায়ার করে আনা হয়েছে, বাকি সবাই মাই টিভিতে আসছে ফ্যান হিসাবে, তার সাথে একবার দেখা করে, তার সাথে একটা ছবি তুলতে, তার একটা ইন্টারভিউ নিতে, এই পারপাসে এসে থেকে গেছে। আপনাদের কাছে মনে হয়েছে যে ইন্টারেস্টিং ক্যারেক্টার, আমার টিমের জন্য সাথে যায়, কন্টিনিউ করা যাবে এদের সাথে, তো এইভাবে তাদের সাথে কিন্তু বিল্ড আপ হয়েছে। তো তারা হচ্ছে যখন করে তখন ব্যাপারটা তো নিমক হারামের মতোই লাগে ব্যাপারটা, তখন তাদের কোনো সমস্যা হলে তারা সল্ট আউট করে নেবে নিজেরা। তো এটাই আমার কাছে খারাপ লাগাতে আমি রায়ের কাছে জিজ্ঞেস করছিলাম যে তুই কি মানে এইভাবে বলছিলি, কারণ না ভাই এইভাবে বলি নাই, এখানে কাটাকাটি করা হয়েছে অনেক, উল্টা পাল্টা করে শুধু আমার নেগেটিভভাবে জিনিসটা হয়েছে। তো
তো এটারই উদাহরণ দিয়ে আমি মানে আমার যে হোস্ট ছিল তাকে আমি বললাম যে ভাই প্রোগ্রামটা তো তোমার, তুমি তো ব্যাপারটা দেখবা, আউটপুটটা তো তোমার হাত দিয়ে যাবে, আমার এখানে যেন কোনো কাটা ছেঁড়া না হয়। আমি নেগেটিভও বলছি, পজিটিভও বলছি, আমি যা যা করছি তাও বলছি, কোনো কিছু কাটবা না, যেন এইভাবেই যায় জিনিসটা। আমি সবগুলো ইনফরমেটিভ জিনিস তাদেরকে দিয়েছি এবং প্রতিটার প্রুফ সহ তাদেরকে দিয়েছি, যে আমার বলবো এখন বানায় বলতেছে, এখন ভাইরাল হতে আসছে বা এখন এটা হচ্ছে, এমন কিছুই ছিল না। প্রতিটা যা যা বলছি প্রতিটা জিনিসের প্রুফ ছিল, যে আমাকে এগুলো নিয়ে কোনো কমপ্লেন করতে পারবে না, ওদের কাছে আমার সব দেওয়া আছে। বাট সেইখানে এটা ছিল আমার কমপ্লেন, বলছে না সমস্যা নেই, কারণ তুমি তো সবগুলো ইনফরমেশন ঠিকঠাক, কাটার তো কোনো জায়গা নেই। তো আমার সাথে এতটুকু কথা ছিল। পরে 2 দিন পরে হচ্ছে যে কিছু প্রুফ দেওয়া বাকি ছিল, আমি বলছিলাম বাসায় এসে গুগল ড্রাইভ করতেছি। তো 2 দিন পরে ড্রাইভ করি, তো 2 দিন পরে আমার বলতেছে যে ভিডিওটা আপলোড হবে 2 পার্টে, প্রথম পর্ব দ্বিতীয় পর্ব, প্রথম পর্বটা আগামীকাল, দ্বিতীয় পর্বটা পরশুদিন। তা আমি বললাম ঠিক আছে সমস্যা নেই। তো প্রথম পর্ব আপলোড হলো 22 মিনিটের, তার মানে আমার আরও 60 মিনিটের মতো প্রোগ্রাম রয়ে গেছে কন্টেন্ট। এবং 22 মিনিটে যেটা করা হয়েছে পুরা কন্টেন্ট থেকে শুরু, আমার ইন্ট্রোটা এটাই ছিল শুরুতে, এতটুকু ছিল। এরপরে যা যা লাগাইছে এগুলো কিন্তু এই সিরিয়ালে ছিল না। পিছের থেকে মানে যেখানে যেখানে আমি নেগেটিভ বলছি, মানে ক্রপ করে করে মানে জাস্ট ওই হুক পার্টে যেমন লাগাইছে, যে বলছে একটা, যে আমি বলছি যে শয়তান দেখি না আফ্রিদি দেখছি, এরকম একটা লাইন অ্যাড করছে তারা। এটা তো এইভাবে বলা না, ওইখানে কথাটা বলা হইতেছিল যে আমার কিডনির সমস্যা ছিল, ওটার জন্য আমার ফ্যামিলিও দৌড়াদৌড়ি করে নাই, সেটা আফ্রিদি করছে, আফ্রিদি এমন একটা ক্যারেক্টার। মানে আমি শয়তান দেখি না, আমি আফ্রিদিরে দেখছি, মানে ওই কথাটা ওই জোরে জোরে বলতে বলতে আমি এইভাবে কথাটা বলছি, মানে জোর দিয়ে বলছি ব্যাপারটা, যে ও এমন শয়তান যে মানুষের জন্য এমন কিছু করছে যেটা আপনি টাকা দিয়ে শোধ করতে পারবে না, আবার এমন কিছু করছে আমার অনেক কষ্ট, রাগ তার উপরে, এরকম। তো এই জিনিসটাকে তারা কিভাবে বানাইছে, মনে হয় যে আমি আফ্রিদির নামে খারাপ কথা বলছি। তারপর দ্বিতীয় পয়েন্ট বলছে যে রাহের ব্যাপারে জিজ্ঞেস করছে যে রাহিকে যে বেলজিয়াম পিটাইছে এটা কি সত্যি। আমি বলছি হ্যাঁ সত্যি, কিন্তু কেন পিটাইছে এটা কি রায় বলছে, কিন্তু সে কিন্তু ওই লাইনগুলো লাগায় নাই, লাগাইছে কি শুধু হ্যাঁ সত্যি তাকে বেল দিয়ে পিটাইছে, এতটুকুই ইয়া করছে। মানে প্রতিটা জিনিসই এতটুকু কাট কাট করে মানে নেগেটিভ বাড়ানোর জন্য দিছে। তো এটা যখন আমি দেখছি, টপিকটা যেটা এসে পড়ছে, রাহিকে কেন বেল দিয়ে পিটাইছে এটাই বলে দেওয়া হয়। রায়কে বেল দিয়ে পিটিয়েছে, রায় হচ্ছে যে তখন হচ্ছে তহিদ আফ্রিদি টিম মেম্বার হিসাবে খুবই জনপ্রিয়। তখন বরিশালের মনো সিরিজটা কন্টিনিউ চলতেছে, খুব মার্কেটে জনপ্রিয় তার ফ্যান্সদের কাছে। তো ওই সময় রায় করতে হচ্ছে যে কি, তার আশেপাশে যারা আছে একটা মেসেজ লিখতে এরকম যে তার একটা হচ্ছে ডেলিভারি আসছে বা একটা হচ্ছে যে পার্সেল আসছে, তো ওইটা হচ্ছে যে বিকাশ পেমেন্ট করতে হবে, ক্যাশ আছে তার কাছে, বিকাশে টাকা নাই। তো ভাই ধরেন অ্যামাউন্টটা হয়তো এরকম 200, তো এই সেম একটা মেসেজ লিখে ও 20 থেকে 30 জনকে ফরওয়ার্ড করতো আর কি। তো 20 থেকে 30 জনকে ফরওয়ার্ড করলে তো যদি 20 জন পাঠাই দিত তাহলে ওর 2000 টাকা ইনকাম একদিনে। তো এইভাবে হচ্ছে যে অনেক দিন ধরে ও কন্টিনিউ করতেছিল। তো এরই মধ্যে হচ্ছে যে আমার কাজ করার মাধ্যমে ওর সাথে আমার এক প্রডিউসারের পরিচয় করা দেওয়া হয়েছিল আমার। তো ওই প্রডিউসারের সাথেও সেম জিনিসটা করে। তো সে তাকে একদিন পাঠায়, এরকম কয়েকদিন পরে আবারও তাকে নক দেয়। তো এটা যখন দ্বিতীয়বার হওয়ার পরে সেই ভাইটা লজ্জায় পেরে আমাকে জিনিসটা জানাইছে যে এরকম এরকম ও তো ওই জিনিসটা বলতেছে, এখন তুমি দেখো তো ওকে ইয়া করতে হেল্পটা করতে পারো কিনা। সে আমার নামে কমপ্লেন করে না, একটু ইনডিরেক্টলি ব্যাপারটা আমাকে জানাইছে। আমি তো বুঝতে ফেলছি যে ভাই আমার কি জানাইছে ব্যাপারটা। তা আমি ওরে কিছু বলি নাই। একদিন হচ্ছে যে সবাই ছিল রুমের মধ্যে অফিসে, মানে ওরা কিন্তু মারছে আমার জন্য, হ্যাঁ এটা আমি বলতেছি যে রাহিরে মারা হয়েছিল, বেল দিয়ে পিটাইছে, এটাও সত্য, আমার জন্য পিটাইছে, মানে তুই না জানাইলে এটা পিটাইতো না। তা আমি ওই দিন অফিসে ব্যাপারটা জানাইলাম, সবাই ছিল, আমি বললাম যে এরকম এরকম, আপনি বিচার করলে করেন, আপনার টিম মেম্বার আমার সাথে তার সম্পর্কে এরকম, আমি তার টিম না, আমি তখন রিংয়ের থেকে সবে মাত্র মাই টিভিতে আসছি, তাদের টিমের সাথে আমি হচ্ছে কমফোর্ট হইতে পারতেছিলাম না এখন। মানে এগুলো তো সারাদিন শুয়া বৈশা ঘুমাইতো, কাজ তো করতাম আমরা। ওইটা নিয়েও মানে একটা ছোটখাটো কোনো একটা কন্ট্রোভার্সি ছিল। আর তো টিএ টিমের সাথে আমাদের রাহাত ভাইয়ের সাথে টিমের সাথে হতজিত টিম, আমরা কিন্তু রাহাত ভাইয়ের টিম, আর ওটা কিন্তু ইভেন রাহাতের সাথেও সম্ভবত একটা বড় ধরনের ক্যাচাল হয়েছিল। সেটা হচ্ছে রাহাত ভাইয়ের ক্যাচাল হয়েছে, ক্যাচাল হওয়ার কারণে তো আমাকে রাহাত ভাইয়ের বাদ দিয়ে তখন আমাকে রেখে দিছে। এটার কারণে কিন্তু রাহাত ভাই আমার উপর অনেক কষ্ট পেয়েছে, যে আমি যেখানে নাই তুই এখানে আসিস। আমি আমার ক্যারিয়ারের কথা চিন্তা করছি, বাস্তব কথা, আমি সত্যি কথাই কিন্তু বলি, এটা খারাপ হয়েছে রাহাত ভাইয়ের সাথে, আমি খারাপ করছি, কিন্তু আমি তো আমার ক্যারিয়ারের কথা চিন্তা করবো না। আমি ধরেন আপনার দিন খারাপ যেতেছে, আপনি আমার গলায় গলায় ভাই, আপনার সময় খারাপ যেতেছে, আমি আমার ভালো সময় রেখে আপনার সাথে খারাপ সময় কাটাবো? সেটা আমার বিয়ে করা বউ হইলে আমি করতাম। আমার তার জন্য কষ্ট হয়েছে, আমি স্বীকারও করতেছি, আমি তার সাথে খারাপ করছি। মানুষ তো রক্তের সম্পর্কের সাথে এরকম করে, স্বাভাবিক না? আমি আমার কেরিয়ার জন্য এত কষ্ট করতেছি, আমি এখন হঠাৎ করে তারা ঝগড়া করছে, সে চলে যাবে আর আমার চলে যেতে বলতেছে, আর তখন আফ্রিদি বলতেছে তুই থাক, তুই এখান থেকে যাই হোক, সে ওই সমস্যা হয়,
তো তখন আমি যখন রায়ের ব্যাপারটা বলি ওইখানে, রায়ের বিচার চাই, আমি যা বিচার করতে হবে, নাহলে আমার বিচার আমি করে নিব, এখানে কেউ আসতে পারবে না। তো তখন হচ্ছে যে বলে যে তুই আমার প্রুফ দে, আমি বিচার করতেছি। তা আমি বললাম আমার ফেসবুকে ঢুকেছে, ফেসবুকে ঢুকেছে। তা আমি বললাম যে ওই ভাইয়ের নাম লেখ, ঢুকলো মেসেজে, দেখা যায় মেসেজ নাই, কোনো মেসেজ নেই। তা আমি তো টেনশন করে গেলে, ভাই বলতেছে যে কই কোনো তো মেসেজ নাই। আমি তো টেনশনে পড়ে যাচ্ছে। পরে আমি বলছি আচ্ছা 200 লিখে সার্চ দেন তো। 200 লিখে সার্চ দিছে, কয়েক হাজার মেসেজ আসছে আর কি ইনবক্সে। আমরা যে মেসেজ লিখে সার্চ দিই না, ওই সময় নাম ভুলে যাই, মেসেজ লিখে সার্চ দেই, যেই মেসেজটা আমরা কারে পাঠাইছি। তো কয়েক হাজার মানুষকে 200 অ্যামাউন্টটা লিখে পাঠানো হয়েছিল এই বিকাশের ব্যাপারটাতে। তো ও যে কাজটা করছে, যেহেতু তৌহিদ আফ্রিদির সাথে চলতো, ও কিন্তু ছোট মানে বলা যায় যে সেলিব্রিটি ছিল, ইউটিউবের একটা ভালো ক্যারেক্টার ছিল। কারণ সে যদি এগুলো করে বেড়ায়, এবং ওর তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু খারাপ না, অনেক ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে, মানে আমরা তো মিডল ক্লাস ফ্যামিলি, ভাড়া থাকি। আমার তো পিতৃ পরিচয় ওইভাবে দেওয়ার মতো না। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, সেইভাবে আমাদেরকে যত কষ্ট করেছে বড় করছে। বাট এই কলেজ লাইফ থেকে আমি আমার নিজের হাল ধরা। কিন্তু সেখানে ওদের হচ্ছে, ওর বাপ হচ্ছে মানে এলাকার কমিশনার না চেয়ারম্যান জানি নোয়াখালীর, ওদের ঢাকায় বাড়ি আছে, এত কিছু আছে। হ্যাঁ, তারপর এই ক্যারেক্টারটা প্লে করছে। তো এরপরে হচ্ছে যে আফ্রিদি এখানে কয়েকজনকে পাঠিয়ে দিয়ে আমরা 3 জনকে রেখে রুমের গেট নক করে তখন ওর এই মাইকটা দেয়। ব্যক্তিগতভাবে আসলে গায়ে হাত তোলা অবশ্যই এটা পজিটিভ জিনিস না। যদি আইনি ব্যবস্থা নিতে হয় তাহলে একটা কথা ছিল, বাট গায়ে হাত তোলার জিনিসটা ওর জায়গা থেকে শাসন করছে যে ও যদি ওর রাইটটা নিয়ে থাকে, তা আফ্রিদি ওই জায়গা থেকে রাইট। সেটাই, কারণ আফ্রিদি যে আমি মনে করি যে যেহেতু আফ্রিদির নামটাও ব্যবহার করতে পারছে, তাহলে আফ্রিদির অবশ্যই তারা শাসন করার, এটা ও নিজেই বলছে আর কি, যে ভাই আমার শাসন করার জন্য, মানে এক ইন্টারভিউতে এটা বলছে যে আমার মারছে, আর এক ইন্টারভিউতে বলছে ভাই হয়তো বা ভাই হিসাবে আমার শাসন করে। না, আমি ওর অনেক ভিডিওই দেখছি, ও একই স্টেটমেন্টে থাকে না। ও হচ্ছে মানে পতাকার মতো একবার এই পাশ হয়ে যায়, একবার ওই পাশ হয়ে যায়, মানে ইটস লাইক অদ্ভুতই লাগে ওর কথাবার্তা। ও আসলে কি বলতে চায় ও নিজেও জানে না। আর আমার কেন জানি মানে ওরে একটু ওই যে হিন্দিতে একটা কথা বলে না, দোগলা, মানে দুই নৌকায় পা দেওয়া টাইপ মানুষ, মানে এক জায়গায় স্টেবল না। আচ্ছা, আমরা সময় টিভির কন্টেন্টটা নিয়ে কথা বলছিলাম। তো এই কন্টেন্টটা আমরা প্রথম দিন দেখলাম, কিন্তু হুট করে দেখলাম যে পরের দিন কন্টেন্টটা নাই। তা আসলে মানে এটা কি তোমাকে জানায় করা হয়েছিল? না না, জানা তো করা হয়ই নাই। তো যখন হচ্ছে যে আমি ওই আমার মানে হোস্ট ছিল তো তানভীর, তা ওকে আমি জিজ্ঞেস করলাম, আমি ওকে ব্লেম দিইনি, বাট কারণ কি আমি জানি তো মানে এটা ওর হাতে নাই, মানে ওর ওই রাইটস নাই যে ও ডিলিট করবে বা ও ইচ্ছা হলে হচ্ছে আপলোড করবে, এরকম না। তো মানে ও হচ্ছে ওই প্রোগ্রামটাও কন্টিনিউ করে, ব্যাপারটা এরকম আর কি। ও হোস্ট আর কি, ওই সময়ের গল্পের যে উপস্থাপনা করা হয়, ও খুব ভালো উপস্থাপনা করে। তো আমি যেহেতু আমার ওই দিন হোস্ট ছিল, আমি ওরা জিজ্ঞেস করলাম যে এটা মানে কি কারণে এটা হলো। তো আমার হচ্ছে যে মানে ওই পরের দিন তো পয়লা বৈশাখ ছিল, তো পয়লা বৈশাখ থাকার কারণে হচ্ছে মনে হয় ওই দিন ব্যস্ত ছিল সারাদিন ওর ইভেন্ট প্রোগ্রামে, যেহেতু চাকরি করে এখানে। তো রাতে এসে হচ্ছে যে আমাকে জানায় যে এটা তোর উপর না, ও নিজেও এসে অবাক যে এটা নাই। তো কথা বলছে, তো এটা নাকি ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে জানানো হয়েছে যে এটা ডাউন করে দিতে ভিডিওটা, আর হচ্ছে যে পার্ট 2 যেটা সেটা আপলোড না করতে। এখন আমার কথা হচ্ছে যে হ্যাঁ হইতে পারে তাদের কোনো ইস্যুস আছে যার জন্য ওরা হচ্ছে যে ডিলিট করতে পারে, এটা তাদের কিন্তু একান্তই তাদের ব্যাপার, তারা এই পলিসিতে আছে যে হয়তো আমি এমন কিছু। টোটাল ভিডিওটা রেকর্ডিং কতক্ষণে ছিল? হ্যাঁ, এটাই আমি বলতেছি যে আমার এটা নিয়ে কোনো সমস্যা না। আমার সমস্যা হচ্ছে যে আমার কন্টেন্টটা ছিল 1 ঘন্টা 20 মিনিটের, তারা পার্ট 1টা বানাইলো নেগেটিভগুলোরে দিয়া। আমি তখন পর্যন্ত ওকে ছিলাম, কারণ হচ্ছে যে আমি চুপ ছিলাম কেন, আমি তো জানি যে পার্ট 2 বেরোর পর মানুষজনের মানে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ এটাই কন্টেন্ট না, এটা হুক পার্ট, এগুলোর কাইটা বানানো হয়েছে। তো মেইন ভিডিওতে আমি কি বলছি ওই জিনিসটা বেরিয়ে আসতো। তো এখন দেখা গেল যে ওই নেগেটিভটারই ছাইরা ওইটারই ডাউনলোড ডিলিট করে ফেললো। এখন মানুষ তো আমার মানে গালি দিতেছে। আমার হচ্ছে মানুষের গালি আমি কেয়ার করি না, কিন্তু আমার কথা হচ্ছে আমি যে কাজটা করি না ওই কাজটার জন্য হচ্ছে যে মানে আমাকে ভুল প্রমাণিত কেন করবে, মানে আমার এটা মৃত্যু হিসেবে। আলটিমেটলি মনে কর কন্টেন্টটা এরকম হয়ে গেছে যে একটা ক্লিকবেট কন্টেন্ট হয়েছে, যে আমার কিছু ভিউ দরকার ছিল, কিছু ভিউ হয়েছে, এখন নেগেটিভ, মানে আলটিমেটলি তোর ক্যারেক্টারটা নেগেটিভ বানানোর জন্য যতটুকু করা দরকার অতটুকু কন্টেন্টই আপলোড দিয়ে বাকিটুকু না দিয়ে এবং ওখানে কন্টেন্ট শেষ। তো এরকম কন্টেন্ট তো বানানোর কোনো মানে ছিল না। আমার জিনিসটা এটা, আমি এখন মানুষ বলতে পারে তাহলে ওই দিন বলে নাই কেন, প্রথম পার্ট যেন আপলোড হলো আমি কেন শেয়ার করলাম। আমি তো শেয়ার করছি, আমি তো জানি যে দ্বিতীয় দিন আমি ইচ্ছা করে আরো মানে বেশি কিন্তু প্রমোট করতেছিলাম আমি, মানে ওদের থেকে আমি প্রমোট করতেছিলাম বেশি, যে মানুষ একটা দিন তো একটু দ্বিধায় থাকবে। একদিন যারা গালি দিয়েছে পরের দিন কেউ আরে ওরা তো হুদাই গালি দিলাম, জিনিসটা হতো এটা বলে নাই, ও তো বলছে অন্য কিছু। এখন আমি যখন যেটা বলতেছি মানুষ বলতে পারে যে এটা মিথ্যা, আমি সময় টিভিটা আপলোড দেখ পার্ট 2, তাতে মানুষ বুঝে যাবে যে আমি কি বলছি, আমি এখন যেগুলো বলতেছি এগুলোই বলছি কিনা।
সেই কাজ যদি থাকে তারা আপলোড দেখ, যে যদি সবই নেগেটিভ হয়ে থাকে। আমি যদি মানে এই হুক পার্টে যা যা আছে আমি যদি এগুলোই বলে থাকি তাহলে ওরা ওইটা আপলোড দেয়। আর আমি এখানে যেগুলো ক্লিয়ার করলাম যে ওই যে শয়তানের ব্যাপারটা, তারপরে রাহির ব্যাপারটা, ওইখানে যে আমি ক্লিয়ার করছি, ওটা যদি ওদের কাছে না থাকে ওরা আপলোড দেখ। আপলোড দিলে তো দর্শক বুঝবে যে আমি কি বলছি কথাগুলো। তো আমি এখানে মনে করি ওদেরকে ক্লেমই করতেছি যে ওরা আমাকে মিথ্যুক হিসাবে একদম মানে নেগেটিভ হিসাবে আমাকে মানুষের কাছে প্রেজেন্ট করলো। ওদের তো এই রাইটস নাই, তাহলে ওরা আমার ইন্টারভিউ কেন নিল? দুই পার্ট করে আপলোড দেওয়ার কথাই ছিল না, তো দুই পার্ট করে কেন আপলোড দিবে? একটা আবার তাও নেগেটিভ করে। আমি পরের দিনের আসার জন্য আমি আরো খুশি মনে আমি শেয়ার করতেছি যে পরের দিন বাইরে তো আমার ভালো ক্যারেক্টারটা দেখবে যে আসলে এইগুলো বলি নাই, পজিটিভ জিনিসগুলো বলছে যেগুলো এখন পর্যন্ত কেউ বলার সাহস রাখেনি। শুধু ওর মারার ব্যাপারেও না, রায়ের যেই 3 জন ওদিন ইন্টারভিউ দিছে, ইন্টারভিউর কথা তখন বলতেছিলাম যে ওদিন ইন্টারভিউতে কিন্তু আমাদের 3-4 জনকে মানে ওরিজন প্রেশারাইজ করলো। ও কি করলো, ওই গ্রুপ কলের ভিতরে আমাকেও অ্যাড করলো। আমি তো কোন আননোন কোনো গ্রুপকে যে কথা বলবোই না। আমি সাথে সাথে রাহিরে কল দিছি, কি হয়েছে বলতেছে একজন সাংবাদিকের নাম বললো, বিদেশে থাকে উনি নাম করা, তো উনার নাম করে বললো যে উনি আছে কলে, কথা বলবি আপনার সাথে। তো এখন আমি বলছি যে ভাই আমি কারোর সাথে কথা বলবো কে না। নাম কি সাংবাদিকের? উনি ইলিয়াস হোসেনের কথা বলছে। ইলিয়াস হোসেনের কথা বলছে যে আপনার সাথে কথা বলতে চাই। ভাই কোনো ভয়ের কিছু নাই, তারা এই ফ্যাসিলিটিস দিবে, এরকম এরকম দিবে। আমি বলছি আমি কোনো কথাই বলবো না। তো ওই কল মানে ওইটার মধ্যে যারা যারা ইন্টারভিউ দিছে, এই যে ফাহিমের সাথে যে ফাহিমের টিম মেম্বার যে সামিনও কিন্তু ইন্টারভিউ দিতে যায় সাইরা, রাহি ওরে অ্যাড করছে, ওই গ্রুপের মধ্যে হেজিরে অ্যাড করছে, ওই গ্রুপের ভিতরে অতানুকে পর্যন্ত অ্যাড করছে। এই যে বিষয়টা সামিনের মারার কাহিনীও আমি এখানে বলছি, সামিনকে কেন মারছিল। এবং ওইখানে যখন ইন্টারভিউ দিই আমি তখন সামিনকে দিয়ে জিজ্ঞেস করি, সামিন এটা তো ফাহিমের বিয়ের দিনের কাহিনীটা ছিল না? আমি কিন্তু এটা পডকাস্টে বলতেছি। সামিন সাহেব ভাই বলো এটা ওই দিনের কাহিনী। আমি শিওর হয়ে নিছি যে ব্যাপারটা ওই দিন নাকি। ফাহিমের বিয়ের দিন হচ্ছে যে ওরা হচ্ছে যে রাস্তার মধ্যে একটা আপুর সাথে ওর টিম মেম্বারদের সাথে একটা মিসকমিউনিকেশন হয় রাস্তাটা, তো ওই যে ইফটিজিং এর মতো একটা টপিক। ব্যাপারটা এরকমই ছিল আর কি। রাত 2টা বাজে আপুর হচ্ছে যে যাচ্ছিল এখানে ওই রাত দিয়ে আর কি, ওরা তখন রাস্তা সেলিব্রেশন করতেছিল, রাস্তা আটকে। তো আপু ওদেরকে রিকোয়েস্ট করছিল যে মানে একটু রাস্তা ছাড়ার জন্য। তো ওদের দিক থেকে মনে হয় একজন প্রশ্ন করছিল যে আপনি মেয়ে মানুষ রাত 2টা বাজে বাইরে কি করেন? তো তার তো রাইট নাই তাদের পয়েন্ট থেকে। তো ওই পয়েন্টে তো আমরা ছিলাম না। যখন ওই আপুকে হ্যারাস করা হয়েছে পরে আপু আফ্রিদিকে ফোন দেয়, তখন আমরা আফ্রিদির সবাই একসাথে ছিলাম, আফ্রিদির বাসায় আমরা আড্ডা দিতেছিলাম বা কোনো ব্লগ পারপাসেই। তো ওইখান থেকে আমরা ওইখানে যাই, তখন আমি এই জিনিসটা দেখি আর কি। তো এই কারণে সামিনের সাথে যে প্রবলেমটা হয়। আর ওই আপু আবার হচ্ছে গভর্নমেন্টের কোনো একটা পোস্টেও ছিল। পরের দিন ওই দিন এটাই হয়েছিল, দেখায় একটা থাপড় দিছে। মানে এই ঘটনারে অনেক অতিরঞ্জিত করে এটারে মারধর করা হয়েছে। মতে আমি দেখি নাই, মানে যেটা দেখি নাই আমি এটাকে কনফার্ম বলতে পারতেছি না যে ও নাকি পরের দিন হচ্ছে যে কোন একটা হচ্ছে যে আওয়ামী লীগের অফিসে নিয়ে নাকি ওকে নির্যাতন করা হয়েছে, খুব বাজেভাবে মারা হয়েছে। মানে এটা ও বলছে আর কি, মানে ভিডিও ফুটেজ বা কোনো কিছু তো আমি দেখি নাই। বাট ওরা আমি যথেষ্ট বিশ্বাস করি যে খারাপ ছেলে না, আমার অনেক সাপোর্ট করে, মানে সাপোর্ট করে বলতে আমার কাজকে অ্যাপ্রিসিয়েট করে সবসময়। তো এই জায়গা থেকে আমি নাও বলতেছি না যেটা হয় না এই ব্যাপারটা এরকম। কারণ এইরকম একটা জিনিস তো আরেকজনের সাথেও হয়েছিল, সাইম নামের যে ছেলেটা। হ্যাঁ, তো এটা আমি সেটা তো সেম জিনিসটাই ও বলতেছে, ওর সাথে যেটা হয়েছে ও বলতেছে ওর সাথে এটা করা হয়েছে। তো অস্বীকার করার কিছু নেই, মানে অবিশ্বাস করার মতো না। বাট আমি দেখিনি, এই জন্য আমি কনফার্ম বলতেছি। এই জায়গাতে আমি একটা পয়েন্ট অ্যাড করি, তৌহিদ আফ্রিদি কি অনেক বেশি অ্যাগ্রেসিভ? এটার আরেকটা রেফারেন্স আমি তোমার দিই, তোমার হয়তো খেয়াল আছে, প্রিন্স প্রান্ত একটা ইস্যু হয়েছিল। ওই তখন আমি দর্শক আর কি, ইউটিউবে দেখতাম আপনাদের ঝগড়া। এখন অ্যাগ্রেসিভ আফ্রিদি কি করলো, প্রিন্সের কিছু ছবি বা ভিডিও নিজের আইডিতে আপলোড করে দিল, যেটা সাইবার ক্রাইমের অংশ হয়ে যায়, এবং তার নামে জিডি পর্যন্ত হয়েছিল তেজ কথা নয়, এবং এটা অনেক দূর চলে যেত। ওইখানে আমি নিজে ইনভলভ হয়েছিলাম। পরবর্তীতে যাই হোক, আমরা এটা জিনিসটা আন্ডারস্ট্যান্ডেবল। ওটা নিয়ে একটা ফেসবুক লাইভ হয়েছিল ওই সময়, এডিসি নাজমুল লাইভও আসছিল, তৌহিদ আফ্রিদি ছিল, প্রিন্স ছিল, প্রান্ত ছিল, আমি ছিলাম, আমরা লাইভে। এটা ওই মুহূর্তে এখানে শেষ করে দেওয়া হয়েছিল। কিন্তু ওই ঘটনার পর থেকে বুঝলাম এই যে এই মারধরের ঘটনাগুলো যেটা যেদিকে যায়, মানে তৌহিদ আফ্রিদি কি আসলে আগে থেকেই অ্যাগ্রেসিভ, এবং মানে সে কি আসলে তা মানে কোনো কিছু সবসময় কি আইন নিজের হাতে তুলে নেওয়াটারে পছন্দ করে? ধরেন মানে তার রাগের উপর তার কন্ট্রোল নাই। যেমন এক একজনের রাগ তো এক এক রকম হয়। যেমন আমার রাগ হচ্ছে কি, আমি প্রতিশোধটা হাতে না ভাতে নিতে পছন্দ করি। মানে ব্যাপারটা এরকম না যে তারে ক্ষতি কইরা, ব্যাপারটা হচ্ছে আমার রিভেঞ্জ হচ্ছে যে আমার জিদ, ও আমার এটা বললো, আমি এটা কইরা ওরে দেখাবো, ও পস্তাইবো আমার জিনিসটা দেখা। আমার রিভেঞ্জ হচ্ছে এরকম। হ্যাঁ, আর এটা আমি আমার পয়েন্ট অফ ভিউতে বলতেছি। তো আরেকজনের রিভেঞ্জ এরকম হইতে পারে, ওরা আমি মাফ করে দিলাম, এটাই ওর রিভেঞ্জ। আবার আরেকজনের রিভেঞ্জ এরকম হইতে পারে যে ওই কেন করলো, আমার একটা থাপ্পড় দিলে করে আমি 2টা থাপ্পড় দিব। এক একজনটা কিন্তু এক এক রকম, কিন্তু থাপ্পড় তো কেউ আগে একটা দিছে।
ও 2টা থাপ্পড় দিছে ঠিক আছে, বা 5টা দিছে, ও গিয়ে অন্যায় করছে, কিন্তু আগে তো একজন থাপ্পড়টা দিছে। আমার দেখা মতে এখন পর্যন্ত আফ্রিদি শাহিদা কারো ক্ষতি করে নাই, মানে ওরা কেউ না খোঁচাইলে, মানে ও অনেক রাগ, আমি তো বলতেছি রাগের মাথা অনেক কিছু করছে, বাট আমার দেখার মতে যেন আগে যেটা করছে ওইটা হইতে পারে, কিন্তু না, ওই সময় ওর বয়স অনেক কম ছিল, ওইটা আমরা কনসিডার ওইভাবে বুঝছি। 3 বছর এদিকে 3 বছর, আগের ওদিকে 1 বছর, টোটাল 4 বছর। এই 4 বছরে যতগুলো কাহিনী, এই যে ওরে যে 3 জনের কথা বলা হলো মারার যে অভিযোগ দিছে, 3 জনের সাথে মানে ওদিক থেকে কিছু না কিছু, যেমন সাইমেরটা হচ্ছে, সাইম হচ্ছে ওই আফ্রিদি ইফটিজিং ইস্যু, মাকে নিয়ে হচ্ছে যে মা আর ছেলের অবৈধ সম্পর্ক নিয়ে একটা হ্যাঁ ওই যে ও গিয়ে জড়ায় ধরছিল ওর মাকে। ছেলে তো মার কাছে বড় মানে কখনোই বড় হয় না। এই ধরনের কথা মাকে নিয়ে কিভাবে বলে মানুষ? না, তখন তো অনেকে যে শুধু ওরে মারতো না, অন্য কিছু করতে পারতো, মানে ওর শেষও করে দিতে পারতো। বাবা মা ছেলের সম্পর্ককে যদি এরকম এত বাজেভাবে প্রেজেন্ট করা এবং পাবলিক প্ল্যাটফর্মে এটা নিয়ে আবার মানে উজবুকের মতো কুমিরের কান্না করে ইউটিউব ফেসবুকে এসে কন্টেন্ট বানানো, এগুলো হাস্যকর লাগে। আর যেটা হয়েছে এটা তো লিগ্যাল অ্যাকশনই হয়েছে, লিগ্যাল অ্যাকশন নিয়ে কথা বলার তো এত কিছু এত সুযোগ নেই। আচ্ছা, এটা তো লিগ্যাল অ্যাকশন, ও তো কমপ্লেইন করছে। হ্যাঁ, এটা তো ডিবিতে যা হয়েছে, আমি যতটুকু শুনছি যে ডিবির ভিতরে হয়েছে, তো ওইটা নিয়ে তো এখানে কাউরে ব্লেম দেওয়ার কিছু নেই। ছোটবেলা থেকে আমি যখন স্কুলে পড়ি, একটু কাহিনী এখান থেকে বলি। ধরুন আমি তো হাইটে শর্ট, আমি ফিজিক্যালি স্টেবল না, পাশাপাশি হচ্ছে আমার ফ্যামিলি স্টেবল না। আমি পড়ালেখা ভালো করতাম, যেন আমি গভর্নমেন্ট স্কুলে পড়তে পারতাম, খরচ কম হতো। তাহলে আমি আমার বাসা থেকে স্কুল বেশি একটা দূরে না, ধরুন 20-25 মিনিট লাগতো, হাইটে যেতাম, আমরা হাইটে আসতাম। আমার পড়ালেখা ভালো করতে হইতো এটার জন্য যেন খরচটা কমই থাকে। আমি ওই বড় হয়েছি, এবং স্কুলের মধ্যে হচ্ছে যে আমাকে হচ্ছে যে 2জন পিয়াল নামের 2জন ছিল আর কি। তো আমাদের নামকরণ এমন হয়েছিল যে লম্বা পিয়াল, বাইকটা পিয়াল। আমি কিন্তু ছোটবেলা থেকে এভাবে অ্যাবিউজ হয়ে কিন্তু বড় হইতেছি। তো আমার ছোট মানে বডি শেমিং অনেক বেশি, মানে একটা সবকিছু নিয়েই আর কি। যেমন ফ্রেন্ডরা যখন খাইতে যেত, হ্যাঁ সবাই হচ্ছে যে টাকা, ওই সময় 200 টাকা অনেক টাকা। আমি আমার স্কুলের সময়ের কথা বলতেছি, আমার সময় ধরুন স্কুলে সবাই মিলে আজকে রেস্টুরেন্টে খেতে যাবে, আমরা শান্তিনগর যাবো, তখন শান্তিনগর আমাদের কাছে একটা ভালো জায়গা ঘুরতে যাওয়ার মতো। যেমন আমরা ওই সময় না ওই সময় শান্তিনগরই আসলে আমাদের খিলগা টিলগা কিছুই ছিল না এই অঞ্চলে। যেমন শান্তিনগর, খিলগার, বেলিরডি সব ছিল। তো শান্তিনগর যাবো হচ্ছে যে আমরা খাওয়া দাওয়া করতে, তো প্লেটার খাবো আমরা, তো 200 টাকা করে। তো আমার কাছে 200 টাকা নাই। বুমার্সের কথা বলতেছিস? হ্যাঁ, এটা বিখ্যাত 200 টাকার বেলিসের উপরে, এটা বিখ্যাত। তো এখন হচ্ছে যে আমার কাছে 200 টাকা না 120 টাকা আছে। তো কেউ একজন আমার বলছিল এই ফকির বাদ দে, এরকম আর কি। তো এগুলো শুনে তো আমি ওইভাবে বিল্ড আপ করতে চাইছি যেন আমি আমার জন্য না, আমার মেধার জন্য আমার সাথে মানুষ চলে। আমাকে ওইভাবে আমি গড়ে তুলছি। আমি কিন্তু পড়ালেখা, আমি দেখলাম যে পড়ালেখা বাংলাদেশে অনেক কম্পিটিশন। আমি যত বড়ই পড়াশোনা করি না কেন, আমার রেফারেন্স না থাকলে আসলে কিছু সম্ভব না। তো আমার মনে হয়েছে আমার এমন কিছু একটা শেখা উচিত যেটা ম্যাটার করে না আমি কে, আমার নাম কি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, আমার বয়স কত, আমার হাইট কত, আমার বডি কিরকম। এখন আমি যদি এই জিনিসটা না হইতাম, তাহলে তো আমি গরিব, আমি হচ্ছে যে বডি শেমিং এর ওইটা দিয়ে আমার মাপা হইতো না। তো আমি এটা হইছি কেন, আমার যেন এটা দিয়ে মাপা না হয়। তো এরকম এটা বলার কারণে তো পুরো গল্পটা, তারপর রাগের এলো বেটা গরিব, তারা ফকিন্নি থাকবি। তো এক একজনের যেটা দিয়ে হার্ট হয়, ও জানে যে আমার মনে করেন গায়ে হাত দিলে আমার কিছু যায় না, ধরেন আমি রিপিট দিয়ে দিতে পারি, যেটা রাহি করবে না। আমি কিন্তু ওই টাইপের, আমি কিন্তু গাওরা, আমার টিমের সবাই জানে। এখন মানুষ বলতে পারে, এখন ও জেলে রেখে আমি এই কথা বলতেছি, আমার কাছে এটার প্রুফও আছে যে আমি টিমে এইভাবেই ছিলাম। এনে আমি আপনার এটা সহজ একটা উত্তর দিই। আপনি এমন করতে পারেন, কারণ আপনার একটা কথার ওই জায়গার আপনি একটা স্ট্রংলি বললো এগ্রি ডিসএগ্রি করতে পারেন। এমন টিমে অনেক টাইম গেছে, আমরা সবাই বিলাইয়ের মতো বলেছি, আপনি একটা কথা একদম ডাইরেক্ট আগে না ব্রো, এটা তো ঠিক না, এটা তো এমনি হয় না, এটা তো এমনি হয়, আপনি বেশি বুঝাই দেন না। আপনি কিন্তু মুখে অনেকবার অনেক কথা কইছেন, মানে আপনি শুরু থেকে আপনার জায়গাটা স্ট্রং করে লাইছেন। আপনি এটা ভালো করে জানেন, এটি বাইরের মানুষের বুঝাইলে জীবনও বুঝবেন। আমি যে কোনো জায়গায়, যে কোনো সামনে পডকাস্টে তোর বিহেভিয়ার যেমন ইন রিয়েল, আমার বিহেভিয়ারও ইন রিয়েল। আমি কিন্তু মাই টিভির ভিতরে গিয়ে মনে করো যে তহিদ আফ্রিদির বইকে আসছি ওই ঘটনার সময়, এবং ওই ঘটনা বকার পরে কিন্তু অনেক ভালো হয়ে গেছিল। ইভেন পজিটিভ কাজে আমি ওর অনেক বেশি ইনভলভমেন্ট দেখছি। আমি নিজে রিয়েলাইজ করছি যে না, ও হয়তো আমার কথার কারণে হইলেও মানে অ্যাটলিস্ট বুঝতে পারছে যে না, এটা আসলে ভুল হয়েছে তার। তো আলটিমেটলি তোর এই পডকাস্টের মাধ্যমে আমি একটা কথা বলতে চাই, যেহেতু বডি শেমের টপিকটা আসছে, যে কখনো কাউকে না বডি শেমিং করবে না। কারণ কেউ না জন্ম হওয়ার সময় তার হাত
পা, চেহারার কালার বা গায়ের রং, এগুলো না কেউ কিন্তু সিলেক্ট করে আসে না, এগুলো কিন্তু কাস্টম করে সিলেক্ট করা যায় না। ইভেন বাবা মার আর্থিক অবস্থা কেমন হবে বা বাবা মা কেমন হবে, এটাও কিন্তু কেউ সিলেক্ট করে আসে না। না তৌহিদ আফ্রিদি বাবা মা সিলেক্ট করে আসছে, না আমি আমার বাবা মা সিলেক্ট করে আসছি, না পিয়াল বাবা মা সিলেক্ট করে আসছে। আমাদের কারো ব্যাকগ্রাউন্ড কেউ কিন্তু জন্ম থেকে কেউ সিলেক্ট করে আসেনি, উপরওয়ালা যার সাথে যাকে দিছে তার সাথে সে আছে। তো দয়া করে কাউকে কখনো কারো ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে কথা শোনাবেন না, কারো বডি শেমিং এবং তাকে কখনো ইভেন মেয়েদেরকেও স্লাট শেমিং করতে যাবে না। দিস ইজ আসলে এটা ভালো জিনিস না। এটা ঘটনা কি জান, আমি কি পরিমাণ গাওরা আপনি শুনেন। আমার যেন ওই যে আমি যখন গভর্নমেন্ট স্কুলে পড়তাম, আমার মাথায় চিন্তা ভাবনা করতাম আমি কেন এটা নিয়ে এখানে ভালো রেজাল্ট করার কারণ হচ্ছে যে আমি যেন এখানেই থাকি। কিন্তু আমার মাথায় এটা ভাবতো, মানুষ তো এটা ভাবতেছে যে ও মনে হয় প্রাইভেটে পড়ার এবিলিটি নাই, এটা তো ভাবতেছে। তো এটা ভাবতে দিব না দেখে আমি কিন্তু ঢাকা কলেজে চান্স পাইছিলাম। ঢাকা কলেজে আমার 2 বছরের কতটা খরচ হইতো, আমি কিন্তু ঢাকা কলেজে পড়িনি, আমি ক্যামব্রিয়ানে পড়ছি। আমি 2 বছর লাখ লাখ টাকা খরচ করে আমি ক্যামব্রিয়ানে পড়ছি। আমার বাবার কিন্তু অ্যাবিলিটি নাই আমার ক্যামব্রিয়ানে পড়া না। পড়াশোনা করা অবস্থায় কিন্তু আমি তখন আর্নিং করি। এই যে ইউটিউব জগৎ আমার কিভাবে আসে, আমার কলেজ লাইফ থেকে আসে। তখন আমি হচ্ছে অটো লাইকের একটা বিজনেস করতাম। তখন আমি বাংলাদেশে ম্যাক্সিমাম হচ্ছে যে ইউটিউবার বলেন বা এই এখন তো কন্টেন্ট ক্রিয়েটর, তখন কন্টেন্ট ক্রিয়েটর বলতো না, ইউটিউবারই ছিল। যারা ইউটিউবার ছিল তারা তাদের ফলোয়ার বাড়ানোর জন্য আমার থেকে অটো লাইক কিনতো। এইভাবে আমার ইউটিউবারদের সাথে পরিচয়, এইভাবে তারা আমার ফ্রেন্ড লিস্টে। আমি যখন ক্যামেরিয়ানে পড়ি তখন থেকে আমি অটো লাইক সেল করে আমার প্রতিদিনের ইনকাম ছিল 2 থেকে 2.5 টাকা। আমি লাইক সেল করতাম। আমি কলেজে মোবাইল নিয়ে যেতাম, বসে বসে এই কাজ করতাম অনলাইনে, যে আমার তো ক্লায়েন্ট ডেলিভারি দিতে হয়। ক্লায়েন্টের এখনই লাগবে 200 লাইক, এখনই লাগবে 500 লাইক, আমার ইনস্ট্যান্ট দিতে হতো। যে ভাই মাত্র প্রোফাইল পিকচার চেঞ্জ করছে, আমার ইনস্ট্যান্ট না দিলে তো মানুষজন বুঝা ফেলাবে, তো আমার তাড়াতাড়ি দিতে হতো। এরকম করে হচ্ছে যে আমি কলেজে ধরা খাই, আমার হাত দিয়ে হচ্ছে যে কলেজে পানিতে মোবাইলটা চুবায়। হ্যাঁ, যে কেমন এটাই করা হতো আর কি, যে মোবাইলটা ধরা গেছে নিজের ফোন নিজে চুবাও, নিজের ফোন নিজে নষ্ট করো। তারা ফোন সিজ করতো না ওই সময়। এরপর তো এখন তো অনেক ছাড় দেয়, এখন তো আর এত কড়াকড়ি নাই। তারপরে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমাদের সিরিয়াল কত সিরিয়ালে জানি আসে, আমার কাছ থেকে 25,000 টাকা ঘুষ চায় ওইখানের এক সিনিয়র বড় ভাই, যে মানে রাজনৈতিক মানে পাবলিকের ভার্সিটিতে মানে রাজনীতি তো আছে, তো উনি মনে হয় এখানে কোনো কিছুতে আছে যে উনি চালিয়ে ঢুকে দিতে পারতো। আমার সাথে আরেকটা ফ্রেন্ড ছিল, আমি কত সিরিয়াল, আমার 4-5 সিরিয়াল পিছনে ওরটা পরে, ওই টাকা দিয়ে ওখানে ভর্তি হয়। আমার কাছে আমি টাকা দিয়ে ভর্তি হবো না। আমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তাম আজকে আমি অন্য ইয়াটা করতে পারতাম, বা আমার এত খরচ হইতো না। আমি যা প্রাইভেট ভার্সিটিতে পড়ছি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে। কোন সাবজেক্টে? আমি পড়ছি হচ্ছে ফিন্যান্স নিয়ে। ফিনান্স মানে পড়াশোনা ফিনান্সে, কিন্তু কাজ হচ্ছে মিডিয়া জার্নালিজমে। হচ্ছে মানে ফোর্থ সাবজেক্ট হচ্ছে যে ইয়া আর কি ফিন্যান্স। রাতবের আগে আমি ইয়ার সেটেও গেছি, ওই যে জাকিবের একটা সেটেও গেছি উত্তরাতে, একটা শুটিং চলতেছে জাকি লাভ, ওনার শুটিং এ গেছিলাম উত্তরাতে। উনি নাটকের শুটিং করে, তখন তো ওনারা স্টেবল অনেক ভালো ইউটিউবার। জাকি লাভ তো একটু ভালগার কন্টেন্ট বেশি করতে তখন। সালমান ভাইদের টিম সহ ওরা একটা কন্টেন্ট মানে ফাতরা, হ্যাঁ হ্যাঁ, খুব হিট খায় তখন। ইউটিউবের প্রথম ওয়েব সিরিজ দেখি আমি এটা। তো এরকম ওয়েব সিরিজ বানা আমি উত্তরা, তো আমি উত্তরা তো চিনি না, আমি এটা চিনি যে এয়ারপোর্টের পরে উত্তরা, রেল স্টেশনের পরে উত্তরা ওই দিক দিয়ে যায়। তা আমি আমার আরেকটা ছেলে ছিলাম, আমার ছোট ভাই, ও আমার পরে ভবিষ্যতে আমার স্টুডেন্ট ডিরেকশনে কাজ করে আর কি। ওর আমি খিলগাঁও রেলগেট থেকে হাঁটা শুরু করি, ওই রেল লাইন ধরে এয়ারপোর্ট রেল স্টেশন পর্যন্ত হাঁটতে হাঁটতে 3 ঘন্টা না কতক্ষণ জানি আমাদের সময় লাগে হাঁটতে হাঁটতে, কারণ আমার কাছে তো টাকা নাই। আমরা এই শুটিং দেখতে গেছিলাম, জাকিব জানেও না এরা। আর যদি বলি যে আমি ওই পিয়াল, মানে সে তো আর খেয়াল করেন এটা ছেলে শুটিং দেখতে আসছে, ভবিষ্যতে সেই আবার আমার কিন্তু হায়ার করে নিয়েছিল। তো তার শুটে আমি এইভাবে দেখছি যে মানে হাইট এত দূর হাইটে যায়, আবার হাইটে হাইটে আসি রেল লাইন ধরে। না আসার সময় আমরা কিছু পথ বাসে আসি, কারণ ওই রাস্তাটা কিন্তু পুরোটা রেল লাইনও পাশে, একই রাস্তা হিসেবে ডিরেক্ট এইভাবে রেল লাইন ধরে সোজা এটা এসে পড়ছি। এইভাবে হচ্ছে যে আমার ক্যারিয়ার শুরু আর কি। তো মানুষ চিনে হচ্ছে তৈরি আফ্রিজের মাধ্যমে আর কি। তারপরে হচ্ছে আমি ক্যামেরা চালানো শিখছি। কিভাবে ক্যামেরা চালানো শিখছি হচ্ছে, আমার তো ক্যামেরা ছিল না, তো আমার এক ভাই ক্যামেরা ভাড়া দিত, 700 টাকা করে হচ্ছে যে বডি ভাড়া দিত, যে শর্ট ফিল্মে শুটিং করতাম আমরা। কি জানি 700D বডি ক্যাননের 700D, আর হচ্ছে লেন্স ছিল একটা ওই কিট লেন্স। তো ওর থেকে ভাড়া নিতাম, ওর সাথে 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 আসতো আর কি। তো সারাদিনের জন্য ভাড়া নিয়ে সারাদিন বাসায় বসে ক্যামেরা গুতাইতাম। মানে ভাড়া নিয়ে আমি এইভাবে ক্যামেরা চালানো শিখছি, কোনটাতে কি করে না করে। আমি রাতবের সব কিছু দিই মানে এইটার জন্য যে সে আমার এই পথ দেখাইছে। রাতবের নিজে বলতে পারবে, সে হাতে ধরে আমার ক্যামেরা শিখিয়েছে, হাতে ধরে আমার এডিট শিখাইছে। বিপদে পড়ছি ভাই এটা কেমনে করবো, এটা এমনি কর, এটা এইভাবে কর। তোর কি এটা মনে আছে রাহাতের একটা কন্টেন্ট যে আমরা রিমুভ করাইছিলাম, বৈষম্য একটা নাটক? তখন তো আমি টিমের মধ্যে সম্মত, হ্যাঁ। তখন এটা নিয়ে অনেক কাহিনী, যখন ওইটার মধ্যে আমি অভিনয় করছিলাম, ওইটার মধ্যে একটা পার্টে।
আমি প্রথমে বলছিলাম যে এটা রিমুভ করে দিলে ভালো, কিন্তু ওর রিমুভ না করে একটু ও তো একটু ঘাড়তারাই বলা যায়। ঠিক আছে, রিমুভ করতে চায়নি, কিন্তু পরবর্তীতে যাই হোক করছে, বাট হি ইজ এ গুড গাই। মানে ওরে দেখে বোঝা যায় যে ও যে ইন্ডাস্ট্রিতে একটা ভালো ছেলে। আমরা আসলে অনেক অনেক ডিপ টকে চলে গেছি, আমাদের মেইন যে প্রশ্ন ছিল প্রশ্ন থেকে বেরে। না, এগুলো তো কোনো বলা হয়নি তো মেন। আমি কিন্তু সময় টিভিতে আমি সব বলতে গেছিলাম সবার ব্যাপারে, কারণ কি রাত ভাই কখনো এগুলো নিয়ে বসবে না, বলবে না, আফ্রিদি কখনো আমার সাথে এগুলো নিয়ে বসবে না, মানে কথা যখন বলা হয় না মন খুলে, তখন জিনিসগুলো ক্লিয়ার হয় না। এই জন্যই যে না, আমি আসলে এটাই বলতে চাচ্ছি যে এই পডকাস্টের মধ্যে যারা যাই শুনতেছেন না কেন, এটা কারো আসলে মনে কষ্ট দেওয়ার জন্য বা কাউরে হার্ট করার জন্য করা হয়নি। এটা হচ্ছে জাস্ট কথা আসতেছে, টপিকে উঠে যাচ্ছে, ইতিহাস মনে হচ্ছে, স্টোরি টেলিং এর মতো গল্পগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। ভাবেন যে ধরেন রাহি ওরা হচ্ছে যে মানে তার উপর তো মানে বুঝাতে যায় একটু কিছু মনে নিয়ে রাগ, এরকম মানে কি নিয়ে রাগ হতে পারে আফ্রিদির উপরে? মারামারিটা কোনো ফ্যাক্ট না। যদি এটা আমি আসলে ব্যক্তিগতভাবে আমি তো ক্রাইম নিয়ে বেশি কাজ করি, এটা তো তুই জানোসই। যে আমি যতটুকু বুঝি ব্যক্তিগতভাবে রাহি একটা দুইমুখী মানুষের মতো। মানে যখন তার পজিটিভে সে পজিটিভে, যখন তার নেগেটিভে তখন তার নেগেটিভে। এটা আমি তার মুখের উপরে বলতে পারবো। যে প্রবলেমটা একটা জিনিস গেছে, এই ধরনের মানুষ আসলে কোথাও টিকতে পারে না। তুই একসাথে পানিও হইতে পারবি না, একসাথে তেলও হইতে পারবি না, তোর যে কোনো একটা হইতে হবে। পানির মধ্যে তেল কিন্তু ভাসে, আবার তেলের মধ্যে পানি ভাসে। তো সেক্ষেত্রে আপনি নীরব মেহরাজ নিয়ে কি বললেন? ওইখানে আরো একটা স্টোরি আছে, এটা আমি তোরে ক্যামেরার সামনে বলতে পারবো না। ওইখানে আরো অনেক ভয়ঙ্কর স্টোরি আছে। না না, আমি ওইটার জন্য বলি নাই, আমি এটার জন্য বলছি যে দেখেন আমি একটা জিনিস তোরে একটা জিনিস বলতে চাই, এই জাকারিয়া খুশি না, কিন্তু সে কিন্তু লাস্ট পর্যন্ত রয়ে গেছে কিছু একটা আশায়। হ্যাঁ, কিছু একটা আশা, সবাই কিন্তু কিছু না কিছু পাওয়ার আশা আছে, বাট আলটিমেটলি সবাই কিন্তু নিজের একটা জায়গা বানায়। আমি এটাই বলতেছি যে কেন সবার মধ্যে আফ্রিদিকে নিয়ে রাগ, মারামারি নিয়ে না, তার বিহেভিয়ার না, কোনো কিছু নেই। আপনি সবগুলা ইউটিউব টিমগুলো দেখেন, ধরেন আপনি প্রত্যেক হিরোন দেখি, হ্যাঁ ধরেন প্রত্যেক হিরোনের টিমে মানে একজন টিমে 5-6 জন মেম্বার আছে, সবার কিন্তু আলাদা আলাদা পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, ওরা ভিডিও করে, সবাই মিলে ভিডিও করে। যখন ওর চ্যানেলে ভিডিও করে সবাই মিলে ওর চ্যানেলে ভিডিও করে, প্রত্যেক সহ। আবার ওর চ্যানেলে ভিডিও করে সবাই মিলে ওর চ্যানেলে ভিডিও করে। দে আর অল আর টিম। রাকিব হোসেনের ওর ক্যামেরাম্যানের পর্যন্ত ইউটিউব চ্যানেল আছে, ওর বোনের ইউটিউব চ্যানেল আছে, ওর যে যেমন আলভির প্রথম গান কিন্তু আমি প্রত্যেক হিরোনের সাথেই শুনছি। এই যে কি জানি ওই যে তাহিরের, হ্যাঁ বসেন। তো এরকম প্রতিটা ইউটিউবার, আপনি যত ইউটিউবার দেখেন এগুলো নিয়ে কিন্তু নাই। কিন্তু আপনি তৈদ আফ্রিদির টিম দেখেন, কার চ্যানেল আছে তৈদ আফ্রিদি বাদে? রাহির আছে? নাই। রাহি নেই? রাহি তো কন্টেন্ট ক্রিয়েটর। রাহিরে শুধু পারমিশন দিছে পেজ চালানোর। ও আচ্ছা, মেইন প্রবলেম হচ্ছে এই কারণে যে তোমরা জাকারিয়া এখানে মাই টিভিতে আসছিল কেন? ওর ইউটিউব চ্যানেল নিয়ে আসছিল তৈদ আফ্রিদির ইন্টারভিউ নেওয়ার জন্য। ওই চ্যানেল কই? ও কেন ভিডিও বানায় না? নীরব মেহরাজ একটা চ্যানেল ছিল, ও কেন কি টিএ বা তৌহিদ আফ্রিদির সাথে কাজ করার মূল পূর্ব শর্ত ছিল যে এখানে থাকলে তুমি নিজে কোনো কন্টেন্ট ক্রিয়েটর যারা না এখানে থাকলে না, ও তো সবাই বানাইছে। ও রাইটস নিয়ে বলে যে কেউ চ্যানেল খুলতে পারবে না, ও তো বানাইছে না। এখন দুজনের চ্যানেল আছে এই টিমের মধ্যে, মান্নাত মুন্না আর পিয়াল আরাফাতের। কিভাবে আছে? টিমে ঢোকার আগেই তাদের সাবস্ক্রাইবার প্রায় অনেক ভালো, তারা ইউটিউবার এখানে ঢোকার আগের থেকেই। মানুষ বলে না যে আমার পরিচয় এখান থেকে, আমার এর আগে 50-60 হাজার সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল আমার এর আগে ছিল। ওই অবস্থায় আমি এখানে আসি, এই জন্য আমাকে মানা করতে পারতো না। হ্যাঁ, আমি বন্ধ করলাম কেন চ্যানেলে ভিডিও বানানো? আমি এখন 24 ঘন্টা একটা জায়গায় একসাথে ফোকাস করা যায় না। না না ভাই, এখন আমি আজকে সারাদিন আপনার সাথেই আছি। আজকে যদি আমি কোনো একটা স্টোরি দিই, আপনি আইসেই পড়বেন, এটার মধ্যে আসতে পারবেন না। আজকে যদি আমি আমার সারাদিনে কোনো একটা স্টোরি দিই, আমার মোমেন্ট দিই, আপনি কিন্তু কোনো একটা কোথাও না কোথাও আপনার একটু দেখা যাবে। আচ্ছা, ওই যে মাহবুব ভাই আছে না, ইচ্ছা করে তো আপনার দেখবেন, আপনার ফেম নেওয়ার তো আমার দরকার নেই। হ্যাঁ, আমি মাহবুব ভাই আমার ভাই বাদল লাগে, আমি ওই হিসাবে ছবি তুলে দিতে পারি, কারণ আমার মধ্যে ওই মাহবুব ভাইয়ের ফেমটা ইউজ করার কোনো দরকার নাই। মানে আমি তো কাজ করে খাই, আমার মেধা আছে, আমি তো ট্যালেন্ট মানে আরেকজনের বেঁচে এইভাবে এখানে উঠি নাই। বলতে পারবে না আমি যে কারো প্রথম আজকে আমি বলতেছি যে এদের সাথে আমি ছবি তুইলা, সেলফি তুইলা, রাকি ভাই, তারপরে যে ইয়ার কথা বললাম, যে ইয়া ভাই যে পপকর্ন বসে রেজান রনি ভাইদের কথা বললাম, আমি কোনোদিন বলছি আগে কখনো কোথাও কেউ বলতে পারে না, বলছি আজকে আমি প্রথম বললাম। এইগুলো বলার কারণ হচ্ছে যে আমি চ্যানেলে ভিডিও বানানো বন্ধ করলাম কখন? যখন আমি ব্লগ বানাই, তো দু এক জায়গায় তো আফ্রিদি চলে আসতো না। তো আমাদের তো ট্যালেন্টটা উন্নত আছে, আমাদেরটা তো দেখা যায় না। আমাদেরটাকে দেখতেছে, ওই যে ভিডিওটা, ওই ব্লগটা যে দেখতেছে, কেউ চিন্তা করে এই ব্লগটা পিএল কত কষ্ট করে বানাইছে? এটা চিন্তা করে না। কিন্তু আমি যখন একটা ব্লগ বানাইলাম আমার চ্যানেলে, আমি আফ্রিদির কি নিব? ফেস?
মানে সে আমার কি দিয়ে হেল্প করতে পারবে? আমি তো তার আমার শ্রম দিয়ে হেল্প করলাম, সে তো আমার তার যে ফ্রেমটা দিয়ে সেটা দিতে হেল্প করবে। তো সে যখন আমার ভিডিওতে আসতো বা দুইটা থাকতো, তো আমি অবশ্যই টাইটেলে তার নাম দিতাম তৈরি আফ্রিদি বা, তো আমি শুনতেই তো এরকম আর কত বেচবি আমারে, আর কত বাদ দিস না, এগুলো অনেক গায়ে লাগতো। এরপর থেকে না, এটা সত্যি, মানে আফ্রিদির কথার ধারগুলো অনেক বেশি বেশি হইতো। 100টা ব্লগে দেখাইতে পারবো যে নীরব জাকারি ওদেরকে বলতেছে এই গেঞ্জি আমার, এই প্যান্ট আমার, তোর আন্ডারওয়্যার আমার, তোর জুতা আমার। এই জন্য আমি আফ্রিদির কোনো দেওয়া জিনিস পরি না, কোনো কিছু নেই কখনো পর্যন্ত। তাহলে টি শার্ট পরা কেন? আচ্ছা, এই টি শার্ট ওর না, এই টি শার্টটা হচ্ছে আমি একটা ডেমো বানাইছিলাম আর কি, আমাদের টিমের জন্য বানানো হয়েছিল। তৌহিদ আফ্রিদি কিং ইজ অলওয়েজ কিং, ফ্যানদের জন্য এটা হচ্ছে একটা ডেমো বানানো হয়েছিল। ফয়সাল মাহমুদ এটা ডিজাইন করে।